স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি তানিয়া হারুন এবং আমি ফয়সাল মাহমুদ। নির্বাচন পেছাতে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে নব্য ষড়যন্ত্রকারীরা। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে তার দায় অপপ্রচারকারীদের নিতে হবে বলেও হুঁশিয়ারি জানিয়েছেন তারা। মঙ্গলবার রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা এসব মন্তব্য করেন। আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে। কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি না। আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। সংসদে উচ্চকক্ষ নিয়ে সব দল একমত হলেও তার গঠন প্রক্রিয়া নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জামাত বলছে সংসদের উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং নারী আসনে পিআর পদ্ধতি চায় তার দল। আর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন কোনোভাবেই পিআর পদ্ধতি মানবে না বিএনপি। ঐকমত্য কমিশনের বৈঠকে উচ্চকক্ষের ক্ষমতা কি হবে তা নিয়েও একমতে আসতে পারেনি তারা। আগামী রোববার এ বিষয়ে কমিশনের চূড়ান্ত মতামত জানাবেন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আগামী জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। এর মধ্যে নিম্নকক্ষের ৩০০ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হবেন। উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে ১০০ জন। তবে উচ্চকক্ষের সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন? নিম্নকক্ষে দলগুলোর পাওয়া আসনের ভিত্তিতে উচ্চকক্ষে তাদের আসন সংখ্যা নির্ধারিত হবে, নাকি সারা দেশে প্রাপ্ত ভোটের অনুপাতে নির্ধারিত হবে উচ্চকক্ষের আসন? এ নিয়ে তুমুল আলোচনা হয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৩তম দিনের বৈঠকে। কয়েকটি রাজনৈতিক দল উচ্চকক্ষে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে সদস্য নির্বাচনের কথা বললেও এর বিরোধিতা করে বিএনপি। কেউ চান পিআর পদ্ধতিতে, মানে প্রাপ্ত ভোটের অনুপাতে। তো ব্যাপক আলোচনার ভিত্তিতে কোথাও ঐক্যে আসা যায়নি, ঐকমত্যে আসা যায়নি। এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন অনেক দল তুলেছে। আর আমরা পিআর পদ্ধতিতে চাই না উচ্চকক্ষ। এই ডেডলক পজিশনে আজকে কমিশন যেটা রুলিং দিয়েছে, তারা এই কনভারসেশনটা আজকে আবার অ্যাডজর্ন করে মুলতবি করে দিয়েছে। তারা আগামী রোববার এটার উপর একটা রুলিং দেবে। বৈঠকে আলোচনা হয় সংবিধান সংস্কার নিয়েও। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে মত দেয় দলগুলো। অধিকাংশ রাজনৈতিক দলের সঙ্গে এই জায়গায় একমত হওয়া গেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি 58 অনুচ্ছেদের ঘ এবং উমের মধ্যে দিয়ে যুক্ত হবে, সেগুলি যদি ভবিষ্যতে সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়, পদক্ষেপ নেওয়া হয়, তার জন্য গণভোটের প্রয়োজন হবে। যারাই ক্ষমতা আসে মেজরিটি দল প্লাস অন্যান্য যে দলগুলো আছে, রাষ্ট্রের প্রয়োজন হলে তো সকলেই এখানে একমত হবে। সুতরাং রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান সংশোধন হোক, এটা হচ্ছে আমাদের মূল প্রিন্সিপাল, নট ফর ওয়ান পার্টি। মৌলিক সংস্কারবিহীন জুলাই সনদের দিকে আমাদেরকে অগ্রসর করার কথা ভাবা হয়, তাহলে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেগুলো পূরণ হবে না। সেক্ষেত্রে টেবিলের বাইরে মাঠ পর্যায়ে সংস্কারের এজেন্ডাকে ঠিক করার পরিস্থিতি যদি কেউ তৈরি করে, আমাদেরকে সেই পথেই অগ্রসর হতে হবে। সংসদে নারী আসনের সংখ্যা ৫০ থেকে ১০০-তে উন্নীত করার পক্ষে মত দেয় বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো। তবে নারী প্রতিনিধিরা কোন পদ্ধতিতে নির্বাচিত হয়ে আসবেন তা নিয়ে মতৈক্য হয়নি। যদি আমরা কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সকলের, কমিশনের একার নয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিএনপির বিরুদ্ধে আঙুল তোলার আগে আয়নায় নিজেদের বিভৎস চেহারা দেখতে জামাতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। মঙ্গলবার বিকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই আহ্বান জানান। বলেন, বাংলাদেশ যেমন ভারতের দালালদের হবে না, তেমনি পাকিস্তানের দালালদেরও হবে না। মিটফোর্ড হত্যাকাণ্ড বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই বিক্ষোভ মিছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিল নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিল।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতারা অভিযোগ করেন তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে নেমেছে জামায়াত, শিবির, এনসিপি ও ইসলামী আন্দোলন। এখন তো দেখছি শহীদের রক্তের প্রতি তারেক রহমানের কমিটমেন্ট, শহীদের রক্তের প্রতি আমাদের কমিটমেন্ট অনেকে দুর্বলতা হিসাবে দেখছেন, ভাবছেন আরো কিছু কালার করে দেওয়া যায় কিনা দেখি। তারা আমাদের দিকে আঙুল তুলছেন, জামাতে ইসলাম। আপনারা এখন একটি ঘটনার কারণে বিএনপির দিকে আঙুল তোলেন। বিএনপির দিকে আঙুল তুলবার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন, নিজেদের বিভৎস চেহারা দেখুন। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের বলি, কনস্পিরেসি ডাজন্ট সাস্টেইন। ষড়যন্ত্র কখনোই টিকে থাকে না। আলটিমেটলি ট্রুথ এন্ড অল কাম টু দ্য সারফেস। সত্য এবং তেল দুটোই সারফেসে ভেসে আসে, উপরে ভেসে আসে। যতই ষড়যন্ত্র করেন আলটিমেটলি সত্যই কিন্তু টিকে থাকবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। মিটফোর্ডের সামনে সোহাগ হত্যাকাণ্ড পরিকল্পিত ও সাজানো চক্রান্ত বলেও অভিযোগ করেন তিনি। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দল মত নির্বিশেষে সবাই মিলে প্রতিবাদ মুখর হয়ে উঠবে। সন্ত্রাসীরা কোনো দলের না, খুনিরা কোনো দলের না। কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেলাম যখন আমরা দেখলাম একটি মহল এই হত্যাকাণ্ডের যতটুকু বিচার চাওয়া উচিত ততটুকু বিচার চাইছেন না, যতটুকু প্রতিবাদ করা উচিত ততটুকু প্রতিবাদ না করে আঙ্গুল একটা দিয়ে রেখেছেন বিএনপির দিকে। কর্মসূচি থেকে জামায়াত ও এনসিপির বিরুদ্ধে নানা স্লোগান দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে রাজধানী নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এই মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বললেন, আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার মেনে নেবে না দলটি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের কয়েকটি দল আবারও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে, এমনটি মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার কুড়িগ্রামে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জুলাই শহীদদের পরিবারের হাতে সম্মাননা ও অনুদান তুলে দেওয়ার সময় তিনি এই কথা বলেন। রিজভী বলেন, জিয়াউর রহমানের অনুকম্পায় দলগুলো এদেশে রাজনীতি করে, অথচ আজ তারা বিএনপিকেই আঘাত করছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় প্রায় ৬,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বুকপিট বলে আপনাদের কিছু নেই। জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করেছেন। জিয়াউর রহমান মারা গেল, এরশাদ বন্দুকের নল নিয়ে গণতন্ত্র হত্যা করলো, সেই এরশাদের অধীনে কেউ যাবে না বললো, আপনারা চলে গেলেন কার সাথে? শেখ হাসিনার সাথে। সারা বাংলাদেশে কোন ধরনের চাঁদাবাজি, কোন ধরনের দখলবাজি, কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যেখানেই দেখছেন, সাথে সাথে শুধু সাংগঠনিক ব্যবস্থায় নয়, শুধু বহিষ্কার নয়, শুধু পদ স্থগিত নয়, তিনি তাদের বিরুদ্ধে প্রশাসনকে মামলা নেওয়ার জন্য বলছেন। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ আদর্শে দেশকে বিভক্ত করে রেখেছিলেন শেখ হাসিনা। ২৪-এর গণ অভ্যুত্থান তার তোয়াক্কা করেনি। সামনের নতুন বাংলাদেশ হবে বিভাজনহীন, বৈষম্যহীন জনতার বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে ভোলায় জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। আমরা নতুন বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। যে বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে, কৃষকের বাংলাদেশ হবে, মধ্যবিত্তের বাংলাদেশ হবে, আম জনতার বাংলাদেশ হবে। দলের নিবন্ধন আবেদনে তথ্য ঘাটতি থাকায় এনসিপি সহ ১৪৪ দলকে ১৫ দিন সময় দিয়ে চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশন।
পাশাপাশি নতুন করে 5টি দেশে থাকা প্রবাসী ভোটার তালিকা সংগ্রহের জন্য অনুমতি পেয়েছে কমিশন। এছাড়া বিদেশের মাটিতে বসে ভোট দিতে 9 দেশ থেকে এখন পর্যন্ত 47,713 জন আবেদন করেছেন বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক। 5 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করে নতুন 144টি দল। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বকারী ছাত্রদের গড়া নতুন দল এনসিপিও নিবন্ধনে আবেদন করে। প্রাথমিক বাছাইয়ে কাগজপত্র সহ বিভিন্ন তথ্যের ঘাটতি পাওয়ায় 62টি দলকে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে এনসিপি সহ 82টি দলকে 15 দিন সময় দিয়ে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। এই সময়ের মধ্যে ত্রুটি বিচ্যুতি সংশোধন ও ঘাটতি পূরণ করতে হবে। এছাড়া বিদেশের মাটিতে বসে ভোট দিতে 9 দেশ থেকে এখন পর্যন্ত 48,080 জন আবেদন করেছে বলে জানিয়েছে এনআইডি মহাপরিচালক। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি জানান, পাবলিক আইপি না পাওয়ায় আটকে আছে জাপান প্রবাসীদের ভোটার কাজ। তবে আমেরিকায় এখনই প্রবাসী ভোটার তালিকা করা যাবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা, জর্ডান, মালদ্বীপ এবং ওমানেও কাজ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সহ নিউ ইয়র্ক সহ সবগুলো জায়গায় আমাদের যেখানে অফিস আছে ওগুলোতে আমরা এইটা চালু করার সম্মতি পেয়ে গেছি। নিউ ইয়র্কবাসীদেরই বেশি আগ্রহ ছিল। জাপানে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে 15 তারিখের মধ্যেই এইটা আপনার চালু করা সম্ভব হবে, কিন্তু ওখানকার একটা টেকনিক্যাল সমস্যার কারণে যদি আমরা পাবলিক আইপিটা পেয়ে যাই আমাদের জনবল যাওয়ার পরে 10-12 দিন লাগবে। ভোটার কার্যক্রম শুরু হওয়ায় খুশি প্রবাসীরাও। অন্তর্বর্তীকালীন সরকার যেই সুবিধাটা আমাদেরকে দিয়েছেন সেজন্য আমি মালদ্বীপ প্রবাসীদের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। অনলাইনের মাধ্যমে ভোট প্রয়োগ করার সুযোগ করে দিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে থানা পর্যায়ে এখন পর্যন্ত 51 জন থানা নির্বাচন অফিসারকে বদলি করা হয়েছে বলেও জানিয়েছে ইসি। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময় করা কিছু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিতে অনেক অসম শর্ত আছে। দেশি বিদেশি এসব চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ের সাংবাদিকদের তিনি আরো জানান, এই জন্য আইনি সহায়তার অনুমোদনও দেওয়া হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই একের পর এক অনুমোদন দেয়া হয় রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। দায়মুক্তি বিধানের অধীনে 72টি রেন্টাল ও আইপিপি কেন্দ্রের অনুমোদন পায় বিগত সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা। দেশি বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের সাথেও চুক্তি হয় ডলারে। এ কারণে এখনো বছরে প্রায় 8 থেকে 10,000 কোটি টাকা বাড়তি দিতে হচ্ছে সরকারকে। কারণ 2.5 বছর আগের 85 টাকার ডলার এখন দাঁড়িয়েছে 120 টাকায়। এসব বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে কথা জানান অর্থ উপদেষ্টা। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। অর্থ উপদেষ্টা জানান, পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদনও দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যেটা এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে করি, এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার, এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। দেশের জ্বালানি চাহিদা মেটাতে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাতার থেকে যা আনতে ব্যয় হবে প্রায় 557 কোটি টাকা। কি প্রকিউর করবে সেটা একটা টার্গেট আমরা দিয়েছি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। মার্কিন বাজারে রফতানির ওপর শুল্ক চাপ নিয়ে উদ্বেগে দেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে এই সংকট মোকাবেলায় সরকারের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে রাজধানীর এক হোটেলে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় শেষে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, জাতীয় স্বার্থে দর কষাকষি আরো শক্তিশালী করতে হবে। এই সংকট থেকে উত্তরণে সরকারের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বিএনপি প্রস্তুত বলেও জানান তিনি। এটা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে এটার একটা সুষ্ঠু সমাধান দরকার। এই জন্য আমরা বসেছি আজকে আলোচনায়, আমরা ওনাদের কথাগুলো শুনেছি এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করব সরকারের সাথে
আমাদের বিষয়টা ওনাদেরকে জানাবো এবং ওনাদের মতামতগুলো সহ আমাদের বিষয় এবং সার্বিক বিষয়ে এখানে সকলের একটা সমন্বিত চেষ্টার একটা ব্যাপার আছে। আসলে বিষয়টা কিন্তু একেবারে এককভাবে কিছু করার বিষয় না, এটা সমন্বিত একটা চেষ্টা করতে হবে। নিম্ন আয়ের মানুষের জন্য আবারও খাদ্য বান্ধব কর্মসূচি শুরু করেছে সরকার। আগস্ট মাস থেকে 15 টাকা দরে 30 কেজি করে চাল পাবে 55 লাখ পরিবার। কর্মসূচি চলবে 6 মাস ধরে। সচিবালয়ে এক বৈঠক শেষে সব তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্ত হয় বৈঠকে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বন্যার প্রভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে সরকারিভাবে 4 লাখ মেট্রিক টন এবং বেসরকারিভাবে 5 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত সরকারের। বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি FPMCর বৈঠক শেষে ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব তথ্য জানিয়েছেন। নভেম্বর পর্যন্ত আমাদের নিরাপদ খাদ্য মজুদ বলতে একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে 13.5 লাখ মেট্রিক টন চাল গম মিলে রাখতে হয়, কিছুটা কম পড়ে যাবে। তা আমরা আমনে বন্যার কোনো ঝুঁকি রাখি নাই, যাতে কোনো আমনে বন্যা হতে পারে এটা ধরে নিয়ে আগাম প্রস্তুতি হিসেবে আমরা 4 লাখ মেট্রিক টন চাল সরকারিভাবে আমদানির জন্য করছি, অ্যাজ ওয়েল এজ প্রাইভেট সেক্টরকে আমদানির জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা লাইসেন্স দেওয়ার জন্য 5 লাখ মেট্রিক টন চাল আমদানির লাইসেন্স দেওয়ার জন্য বিভিন্ন লোককে বিভিন্নভাবে ভাগ করে দেবো। আলী ইমাম মজুমদার বলেন, আগামী আগস্ট মাস থেকে ফের চালু হচ্ছে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি। এতে দেশের 55 লাখ পরিবার প্রতি মাসে 30 কেজি করে চাল পাবে 6 মাস ধরে। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে 15 টাকা। মার্কেটকে স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম নিতে হয়, শুধু রেগুলেটরি কার্যক্রম বা এগুলো নিলে চলে না। সরকারও ক্রেতা হিসেবে আছে, আমরা প্রকিউরমেন্ট করছি, আমরা চিন্তা করছি আমরা প্রকিউরমেন্টটা শেষ করার সাথে সাথে আমরা আগামী আগস্ট মাসে খাদ্য বান্ধব কর্মসূচিটা চালু করব। খাদ্য বান্ধব কর্মসূচিটা আমাদের যত ধরনের আর্থিক কর্মসূচি আছে খাদ্য সংক্রান্ত সবচেয়ে ফলপ্রসূ, সবচেয়ে বেশি পরিমাণে, যাতে করতে আমরা আশা করছি যে বাজেটটা তুলনামূলকভাবে একটু কম হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই 4 মাস চাল বিতরণ করা হবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি স্থগিত থাকবে। পরবর্তীতে আবার ফেব্রুয়ারি ও মার্চে চাল বিতরণ করা হবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর কর বিভাগের 5 যুগ্ম কর কমিশনার ও 3 উপ কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা আলাদা প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন কর অঞ্চল 2 এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল 15 এর মুরাদ আহমদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মোর্শেদ উদ্দিন, নোয়াখালী কর অঞ্চলের মোনালিসা শাহরিন সুস্মিতা ও কক্সবাজারের কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার আশরাফুল আলম প্রধান। উপকর কমিশনারদের মধ্যে আছেন খুলনার শিহাবুল ইসলাম, রংপুরের নুসরাত জাহান শমী ও কুমিল্লার ইমাম তৌহিদ হাসান শাকিল। দেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। একটানা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে। বিভিন্ন মহল্লার রাস্তায় পানি জমেছে। ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী সহ চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ থেকে আরও 2 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 500 কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির মহাপরিচালক। ক্ষমতায় থাকার সময় প্রভাব বিস্তার করে গেছেন শেখ হাসিনার আস্থাভাজন ও আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান। ক্ষমতার পট পরিবর্তনের পর দেশ ছেড়ে পালানো নারায়ণগঞ্জের এই সাবেক এমপির বিরুদ্ধে এবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছে আলাদা 2টি মামলা। প্রায় 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 500 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ তাদের বিরুদ্ধে। 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে 439 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন পূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ
অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ ওঠে। এ বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। জনাব এস.এম. মনিরুজ্জামান, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। এই সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা রিকুইজিশন দিয়েছেন। চিঠিতে টেন্ডার, আর্থিক বরাদ্দ, চুক্তির নথি ও কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সংশ্লিষ্ট অনুমোদনপত্র 28 জুলাইয়ের মধ্যে চেয়েছে দুদক। পাশাপাশি মনিরুজ্জামানের ব্যক্তিগত ও পারিবারিক নথিপত্র বন্দর কর্তৃপক্ষকে সরবরাহ করতে বলা হয়েছে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। পুতিনের ওপর হতাশ হলেও হাল ছাড়েননি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধবন্ধে ট্রাম্পের বেঁধে দেয়া 50 দিনের সময়সীমা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। আর আলোচনার জন্য আরো সময় চান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে ট্রাম্পকে স্তুতিতে ভাসালেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েও বারবার ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক পর্যায়ে পুতিনের ওপর ক্ষিপ্ত হয়ে যুদ্ধ বন্ধে 50 দিনের আলটিমেটাম দেন তিনি। সেই সঙ্গে শান্তি চুক্তি না হলে রাশিয়ার ওপর 100% শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এত কিছুর পরও বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হতাশ হলেও হাল ছাড়েননি তিনি। এদিকে ট্রাম্পের সময়সীমা প্রত্যাখ্যান করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বলেন, এই ইস্যুতে আলোচনার জন্য আরও সময় প্রয়োজন। যদিও ইউক্রেনের নতুন অস্ত্র সরবরাহের খবরকে শান্তির পথে বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। অবশ্য রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। এদিকে মার্কিন প্রেসিডেন্টকে প্রশংসায় ভাসান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, শান্তি কেবল শক্তির মাধ্যমেই সম্ভব। এর মাঝেই রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা ক্যালাস। আর ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অর্থায়নে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ডেনমার্ক। অবশ্য রাশিয়ার পাশে বরাবরের মতোই দাঁড়িয়ে চীন। সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সংস্থাটির চলমান সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, যেখানে ক্রেমলিনের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। এত সব আলোচনার মাঝেও থেমে নেই দুপক্ষের পাল্টাপাল্টি হামলা। মঙ্গলবারও রাশিয়ার ভোরনেজ, লিপেটস্ক ও বায়ান্স্ক অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। আফরিন মৌ, নিউজ 24। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেপনিল ফেস মাস্ক।